কুলে নাও পা বিটা করতে, আমি টয়লেট যাবো। তুষি হেসে কোলে নিয়ে ভেতরে আসলো। সোফায় বসিয়ে দিয়ে নূরজাহানকে বলল, রাহা একা আসছে মা, দিয়ে আসবো? থাকুক, একটু পর নিয়ে যেও। নূরজাহান রাহার টমেটোর ন্যায় গাল দুটি টিপে দিতেই রেগে যায় সে। চোখ গরম করে দাঁতে দাঁত চেপে বলে, বিটা পাই না, পোতা কেন তোমরা? প্লাকে তবাই বেটা দেয়, আম্মুকে বলে দিব। তার তোতলা কথায় তুষি খিলখিল করে হেসে ওঠে। রাহাকে নিজের কোলে বসিয়ে হাতে চুমু খেয়ে বলে, রাহা গুড গার্ল, কেউ ব্যাখ্যা দিও না, সবাই আদর আর আদর দেবে। রাহা ইঁদুরের মতো ছোট ছোট দাঁত বের করে হেসে হঠাৎই তুষির হাতে কামড় মারল। কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি পোতা আমাকে ভালোবাসে না, আম্মু যাবো। ব্যথায় তুষি উফ করে ওঠে। ঝটকা মেরে দূরে বসিয়ে রেগে দেয় এক ধমক। রাহা ভয়ে গুটিসুটি হয়ে নূরজাহানের কোলে বসে। নূরজাহান মাথায় হাত বুলিয়ে আদর করে রাহাকে বলে, আম্মু কামড় দিলে কেন? ব্যথা পেয়েছে তুষি, যাও সরি বলো। রাহা একটু চোখ উঠিয়ে দেখে তুষি দাঁত কটমট করছে কামড়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে। রাহা উঠে তুষির গালে চুমু খেয়ে বলল, তলে বিউটিফুল লাভ করলো না, তোমার লিপস্টিকটা দাও, থুতে দেব। নূরজাহান তার কথায় হাসল। তুষি ফুসফুস করে মুহূর্তেই রাহার গাল টিপে দেয়। কোলে তুলে রুমে নিয়ে বিছানায় বসালো। ওয়ার্ড্রবে তুষারের দেওয়া সব জিনিসই গুছিয়ে রাখা আছে। সেখানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে সে। লিপস্টিক এনে রাহার হাতে দিয়ে বলল, হ্যালো সবাই, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান এবং এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি। এটি একটি ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোজবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোজবেটে বিকাশ, নগদ, রকেট উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন মেথড এর মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রয়াল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার ফেভারিট ম্যাচ রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্ট্রেশন করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিউচার এক্সপ্লোর করুন। ডোন্ট মিস আউট। এই নে, এবার সারা মুখ আঁকুবাকু কর। রাহা টুপ করে লুফে নেয় লিপস্টিক। তুষির সামনে দাঁড়িয়ে ঘন ঘন মাথা নাড়িয়ে বলে, আর তো তোমাকে তো দিয়ে দিই, অনেক সুন্দর লাগবে। তুষি চোখ গরম করে তাকালো। আঙ্গুল তুলে কিছু বলার জন্যে মুখ খুলতেই আবারও কলিং বেল বেজে ওঠে। তুষি পেছন ঘুরে ভাবলো রাহার আম্মু এসেছে বোধহয়। উঠে যেতেই নূরজাহানকে দেখলো দরজা খুলতে। তৎক্ষণাৎ ভেতরে ঢুকে তুষার। মায়ের সাথে আলাপ করে তাকায় তুষির দিকে। এক গাল হেসে ঠোঁট গোল করে শীষ বাজিয়ে তুষির সামনে এসে তার মুখে আচমকা ফু দিল। তুষি তাজ্জব বনে যায়। তাকে এ বাসায় নিয়ে আসার মূল উদ্দেশ্যই হলো এই কাহিনী। সব বুঝতে পারল সে। তখনই কানে এলো তুষারের ধমক, হাতের ব্যাগপত্র ধরার নাম নেই। কি বউ হয়েছিস তুই? বেয়াদব, আদব কায়দা কিছুই শিখলি না। এই কয়েক মাসে কিছু শিখাতেও পারলাম না আমি। ব্যর্থ তুষার। ভাবনার জগৎ থেকে চট করে ফিরে হালকা ঢোক গিলল। একটু নড়ে চড়ে রুমের দিকে পা বাড়িয়ে উঁচু গলায় বলল, শিখবো না? পারলে যা ইচ্ছে করো। মা, তোমার ছেলেকে বলে দাও এটা আমার শ্বশুর বাড়ি হলেও আগে এই বাসা মামার বাড়ি, তাই ডাবল অধিকার আমার। কাজ করতে হবে কেন? নূরজাহান উচ্চস্বরে হেসে তার সাথে তাল মিলিয়ে জবাব দেয়, হ্যাঁ তাই তো, আব্বা তোর উচিত তুষিকে শরবত বানিয়ে খাওয়ানো। তুষার রেগে তুষির হাতে ব্যাগ ধরিয়ে দেয়। রুমে এসে বলল, যা এক গ্লাস ঠান্ডা শরবত করে নিয়ে আয়। সেই কখন থেকে জার্নি করে আসলাম, একটু জামাইয়ের সেবা কর, পারলে পা দুটো টিপে দে। তুষি মুখ বাঁকা করে শরবত করতে গেল। তুষার বিছানায় বসতেই বারান্দা থেকে একজোড়া গোল গোল হাতের মালিক তার প্যান্ট টেনে ধরে আধো আধো গলায় বলে, তুষার থাদুনি কবে? হঠাৎ কথায় ভড়কে যায় তুষার।
চট করে নিচে তাকিয়ে দেখে সারা মুখ জুড়ে লিপস্টিকের ছড়াছড়ি। রাহা ঠোঁট গোল করে লিপস্টিক ঘষছে। তুষার থতমত খেয়ে বলে, এই আন্ডা বাচ্চা, তুই আমার রুমে কি করিস? সাধুনি কলি তুচিল হাসাতে। তুষার কপাল কুঁচকে চাইল ফুটফুটে চেহারার রাহার দিকে। তখনই তুষি শরবত মারিয়ে দিয়ে বলল, খাও। তুষি বিরক্ত হলো আজাইরা কথায়। সে জানে কথা বাড়ালেই তুষার তর্ক করবে, তাই 2 বার চুমুক দিয়ে বলল, এবার খেয়ে উদ্ধার করো, অসহ্য বিরক্তিকর। তুষার ঠোঁট টিপে গ্লাস হাতে নেয়, ভ্রু নাচিয়ে বলে, শরবত রেখে একটা হট কিস দিতে পারিস, সব ক্লান্তি নিমিষেই পালিয়ে যেত। রাহা মাঝখানে তুষির আগেই বলে ওঠে, হট কিল কি তুচাল কিভাবে খাই? অনেক মজা। তুষি মৃদু ধমক দেয় পাকনি রাহাকে। তুষার এক হাতে তুষিকে আলতো চড়িয়ে ধরে বলে, অনেক মজা রাহা, 2 হাতে চোখ বন্ধ করো, তুষিকে এবার হট কিস দিব। রাহা খিলখিল করে হেসে এবারেও ছোট্ট হাতে মুখ লুকায়। তুষি তার শার্ট টেনে রেগে বলল, অসভ্য, রাহার সামনে কিছু করবি না, সবাইকে বলে দিব। করবো না, খাবো। কথা বলেই তুষার একটু রাহার দিকে তাকায়। এখনো মুখ ঢেকে আছে। তুষার আষ্ঠে পৃষ্ঠে চড়িয়ে ধরে গালে গাঢ় চুম্বন করে দূরে সরে বসলো তুষিকে। রাহার দিকে তাকাতেই হাতের আঙ্গুলের ফাঁকে চোখ বের করে রাহা বলে, আমি কিছু কিছু না। তুচাল আদর করেছে, আমি দেখিনি। আপুও আম্মু আর আমাকে আদর করলে। তুষি রেগে কিল বসাই তুষারের পিঠে। ফুঁসে উঠে চলে যায় বাইরে। যা ভেবেছিল তাই হলো। এবার সবাইকে বলে বেড়াবে রাহা অসভ্য বন মানুষ, শয়তানের শয়তান। তুষার রাহাকে 2 হাতে উঠিয়ে বুকের উপর বসায়, পিঠ চড়িয়ে ধরে গম্ভীর স্বরে বলে, এসব কাউকে বলতে নেই, পচা বলবে সবাই। তুমি যদি চুপ করে থাকো তবে চকোলেট পাবে। রাহা ঝুঁকে তুষারের গালে গাল ঘষল, গলা ধরে জবাব দেয়, বলবো না, চকলেটটাও খুব মজা। তুষার চুমু খায় রাহার মুখে। আদরে রাহা চুপটি করে শুয়ে রইল তুষারের বুকে। অনেকক্ষণ পর তাদের সারা শব্দ না পেয়ে তুষি রুমে এসে দেখলো রাহাকে বুকের উপর উঠিয়ে তুষার চিত হয়ে ঘুমিয়ে আছে। হাসলো তুষি, হাতের ফোন থেকে ক্যামেরা বের করে একটা পিক তুলে নেয়। তার পিছনেই সোহানা। মেয়েকে এভাবে দেখে হেসে এগিয়ে যায়। আস্তে ধীরে তুলে কোলে নিয়ে তুষিকে বলে, তোমাদেরও এমন ছোট্ট রাহা হোক। তুষারের ভিতর অনেক মায়া। আমার মেয়েটা আমি বাদে কারো কাছে ঘুমায় না। সেখানে তুষারের বুকে বিড়াল ছানার মতন গুটিসুটি মেরে ঘুমিয়ে গেল। তুষি রাহার গালে চুমু খেয়ে তাদের এগিয়ে দিয়ে রুমে ফিরে এসে তার স্বামীর দিকে তাকিয়ে রইল। এই কয়দিনে দাড়ি হালকা বড় হয়েছে, গায়ে চিপচিপে ঘামের গন্ধ। তুষি তার পাশে শুয়ে নাক ঘষল ঘেমে যাওয়া লোমশ বুকের মধ্যিখানে। এখানেই তার প্রশান্তি। ভালোবাসার বনমানুষ 2 হাতে জড়িয়ে ধরে বুকে ঠোঁট ছুঁয়ে দিল, গলায় মুখ গুজে গাঢ় চুম্বন করে। তুষার ক্লান্তিতে ঘুমের মাঝেই শক্ত হাতে জড়িয়ে ধরল তুষিকে। জোরে চেপে ধরায় তুষি হেসে পা তুলে দেয় তুষারের উপর। ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বিড়বিড় করে বলে, সবাইকে বলে দেবে এই মানুষটা আমার, একান্তই আমার। তার শরীরের প্রতিটি অঙ্গ এই আমার। এই ঠোঁটের ছোঁয়ায় কম্পন ধরে যায় সারা দেহ, শিরশির করে ওঠে সর্বাঙ্গে। দূরে গেলে এই মন উত্তাপে পুড়ে ছারখার হয়ে যায়। ভালোবাসার অতল গহীনে হারিয়ে যেতে ইচ্ছে করে। প্রায় রাত 1টায় জান্নাত বারান্দার মেঝেতে আহিরের কোলে বসে আছে। গলা জড়িয়ে ধরায় আহির ক্ষণে ক্ষণেই নাক ঘষে দেয় জান্নাতের ঘাড়ে। গলায় কামড় দিয়ে বলে, এই মধুচন্দ্রিমায় সবাই রোমান্স করে, সেই তুমি চন্দ্রবিলাস করছো? জান্নাত আহিরের ঘাড়ের পিছনে হাত বুলিয়ে জবাব দেয়, বিশ্বাস করো আহির, আগে যদি জানতাম তোমার মতো ভদ্রতার ভেতর শয়তান ঢুকে আছে, তবে কোনো দিনও বিয়ে করতাম না তোমায়। সবসময় বাজে কথা বলো। আহির জান্নাতের গালে গাল ঘষে, চুল পাশে রেখে ঘাড়ে চুমু খেয়ে বলে, বাজে কথা চলতেই থাকবে সারা জীবন, তোমাকে সহ্য করে নিতেই হবে। জান্নাত আহিরের অত্যাচারে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। আহির ছাড়ল তো।
আহির ছাড়লে তো কোমরের বাঁকা খাঁজে জোরে চেপে ধরে। তার উত্তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে জান্নাতের গলা ও ঘাড়ে। সেখানেই মুখ গুজে আহির জবাব দেয়, পালিয়ে লাভ আছে? সেই আমার কাছেই বারবার ফিরে আসতে হবে? জান্নাত আহিরের ঠোঁটের স্পর্শে খামছে ধরল পিঠ। হালকা ঢোক গিলে চুমু খায় আহিরের গালে। এই মানুষটির জন্যেই বড় আব্বুর কাছে একসময় পায়ে পর্যন্ত ধরেছিল। এই মানুষটির ভালোবাসায় প্রতিদিন স্বপ্নের মতো কেটে যায়। জান্নাত আহিরের মাথা উঠিয়ে আচমকায় ঠোঁট ডুবিয়ে দিল স্বামীর ঠোঁটে। এতদিনে মনের মাঝে সুপ্ত ভালোবাসা সব ঢেলে দেয় আহিরের ঠোঁটে। হঠাৎ কাণ্ডে আহির তাজ্জব বনে যায়। জান্নাত তার থেকে কোনো রেসপন্স না পেয়ে ছোট ছোট কামড় দেওয়া শুরু করলো। হুঁশ ফেরে আহিরের। সেও এবার দুহাতে জড়িয়ে আদর করে জান্নাতকে। এক মধুচন্দ্রিমার রাতে তারা মধু সুধা পান করতে ব্যস্ত। প্রকৃতির নতুন রূপে সময় চলছে আনমনে। বর্ষা, শরৎ, শীত আর গ্রীষ্ম যেমন বিদায় জানায়, দিন যেমন রাতকে আহ্বান জানায়, ঠিক তেমনি সবার জীবন ও সময়ের পাল্লায় এগিয়ে যায়। বেড়ে যায় বয়স, গায়ের শক্তি যায় কমে। আগে শক্তপোক্ত মা বাবা নেতিয়ে যায় সময়ের সাথে। হার মানে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে আসছে। তেমনি চোখের পলকেই কেটে গেছে 2টি বছর। আতিকুর রহমানের দেহ আগের থেকে বেশ নুইয়ে পড়েছে। আমেনা বেগম ইদানিং কোমর ব্যথায় রাতে কাতরায়। তানহা মাস্টার্স শেষে সরকারি স্কুলে চাকরির আবেদন করেছে। জান্নাত এবার অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিল। তুষিয়া রিমির এইচএসএসসি পরীক্ষা শেষ। রিমি চলে গেছে কোয়ার্টারে। পরীক্ষার পরের দিনই নিতে আসে রাজন। তানহার ছেলে তীব্র, বয়স 2 বছর 2 মাস। এখন আধো আধো গলায় কথা বলতে পারে। সবাইকে ডেকে ডেকে পাগল করে ছাড়ে। মায়ের সোনার টুকরো আর বাবার কলিজার টুকরো। সারা বাসা মাতিয়ে রাখে একা একাই। রুম ঘুরে ঘুরে বলে, টিবলো গুড বয়, মায়ের কথা শোন। টিবলো গুড বয়, মায়ের কথা শোনে। লামিম পোচা, আমার কথা শোনে না। সবার সামনেই একথা বলার পরেই তার পিঠে কিল বসিয়ে দেয় তানহা। বিচ্ছুটার মুখে কোনো কথাই আটকায় না। রামিম উচ্চস্বরে হেসে ওঠে, এইসব তুমি শিখাও তানহা, ছেলেকে ভালো কিছু শেখাতে পারো না? আমি শিখাইনি রাহিম। তীব্র ছোট ছোট দাঁত বের করে হেসে বিছানায় গড়াগড়ি খায়। তানহা কপাল চাপড়ে হতাশ হয়ে রামিমের গলা জড়িয়ে ধরে। এই ছেলে কার মতো হলো? মা বাবা দুজনেই শান্ত, ভদ্র, সভ্য। জান্নাতের বাবু পেটে 9 মাস চলছে। যে কোনো সময় পেইন উঠতে পারে। হাঁটাহাঁটি করা খুব কষ্ট বলে বাপের বাড়ি চলে এসেছে 5 মাসের সময়ে। নাজমা আর আমেনাই সারাক্ষণ তার পিছে লেগে থাকে। ঠিকমতো খাওয়া দাওয়া, ঘুম সব কিছুর খেয়াল রাখে। আহির এখন এই বাসা থেকেই অফিস করছে। বউকে সে কম ভালোবাসে না, খুব ভালোবাসে। একদিন সামনে না দেখলে কেমন পাগল পাগল লাগে। রাতে মেয়েটা ছটফট করলে সেও মুখ গোমরা করে বসে থাকে। আহির 1 বছর আগে আবদার করে বসে, আমার ঘরে একটা পুচকু চাই। জান্নাত বুকের পাটায় কিল বসিয়ে জবাব দিয়েছিল, যাও, বাজে কথা, ভার্সিটি পরীক্ষা সামনে। মুহূর্তেই রেগে যায়। যে বউকে আদর না করলে ঘুম আসে না তার, সেই বউয়ের সাথেই 3 দিন কথা বলেনি। মুখ ফুলিয়ে পাশ ফিরে ঘুমিয়েছে। শেষে জান্নাত হতাশ হয়ে নিজেই এগিয়ে যায় কথা বলতে। কাছে টেনে বলে, রাগ করলে কি বাবু আকাশ থেকে আসবে? আসো, আদর করো। আহির তবুও পাশ ফিরে রইল। জান্নাত 2 বার বলার পরেও কোনো রেসপন্স না পেয়ে মুখ বাঁকিয়ে বলল, ঠিক আছে, কালকেই বাপের বাড়ি চলে যাব। ঘুমাও যান, টাটা। আহির আঁতকে ওঠে। সে মনে মনে চাইছিল জান্নাত কাছে আসুক। এবার উল্টো হয়ে যাওয়ায় আহির তার দিকে ফিরে পেটে স্লাইড করতে করতে ফিসফিস করে বলে, বেশি ঢং করছো, চলো বাবু আনার ব্যবস্থা করি। অতঃপর জান্নাত 2 মাস পরে টেস্ট করেই জানতে পারে সে প্রেগনেন্ট। খুশিতে আহির তখন পেটে কান রেখেই বসেছিল অনেকটা সময়। জান্নাত স্বামীর পাগলামিতে হাসে। প্রেগনেন্ট হওয়ায় আগের থেকে তার শরীর সুন্দর হয়েছে। গায়ের উজ্জ্বলতাও বৃদ্ধি পেয়েছে তার। সারাক্ষণ আহির যত্ন নেয়। এমনভাবে আদেশ করে যেন কোলে তুলে ঘুরতে পারলে সে শান্তি পেত। জান্নাত বাপের বাড়ি বেশ আয়েশ করেই থাকছে। রিমি বোনের সুখবরে পাগল পাড়া। যাওয়ার আগে বলে যায়,
সিজার করার দিন অবশ্যই আমাকে কল করবি আপু, চলে আসবো দৌড়ে। জান্নাত হেসে মাথা নাড়ায়। রাজনের সাথে তার সম্পর্ক মাখো মাখো। সারাক্ষণ চাতক পাখির ন্যায় অপেক্ষা করত মানুষটি কবে আসবে, কবে তার ছোঁয়া পাবে। অবশেষে পরীক্ষা শেষেই চলে যায় চট্টগ্রাম। এখন রাজনের থেকে রিমিরই আগ্রহ বেশি। একটু দেরিতে কল করলেই গাল ফোলায় সে। কাঁদো কাঁদো গলায় বলে, বেঈমান পাষাণ পুরুষ, এই কিশোরের মনে কষ্ট দিয়ে তুমি সুখে থাকবে না। রাজন হাসে, ভিডিও কলে চুমু দেখিয়ে বলে, সারাদিন তোর পেছনে লেগে থাকতে বলিস, তখন সইতে পারবি তো? খেয়ে দিয়ে মোটা হ, ধরলে বাতাসের বেগে উড়ে যায়। রিমির লজ্জায় নাকের পাটা কাঁপে। এখন সেখানে গিয়ে তার শান্তি। সারাক্ষণ রাজনের গায়ের সাথে লেগে আছে বেশ। বেসামাল রাজনও বইয়ের ভাবভঙ্গিতে কয়েকদিনের জন্য ছুটি নেয়। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দুজন। একটানা পরীক্ষা দেওয়ার ফলে তুষির শরীরটা ভালো যাচ্ছে না। মাথা ঘোরায়, শরীর আগে থেকে শুকিয়ে গেছে। রাত জেগে পড়াশোনা করতে হয়েছে, আবার তুষারের সাথে কথাও বলতে হয় তার। তুষারের অনার্স শেষ 1 বছর আগে। এখন ঢাকাতেই মাস্টার্স করছে। মাস্টার্স শেষ করে ভালো ভার্সিটিতে লেকচারার হিসেবে জয়েন করবে। তুষি শেষের 5টা পরীক্ষা শ্বশুরবাড়ি থেকেই দিয়েছে। এখনো সারাদিন শুয়ে থাকায় নূরজাহান চিন্তায় পড়ল, হঠাৎ মেয়েটার কি হলো। কেউ চায় না তেমন। এসব জানলে তুষার তাকে ছেড়ে কথা বলবে না। তুষির মুখের দিকে তাকানো মুশকিল। আজ সকালে উঠেই তুষি হঠাৎ গড়গড় করে বমি করে দিল। বেসিন পর্যন্ত যেতে পারছে না সে। নূরজাহান শব্দ পেয়ে দৌড়ে আসে রান্নাঘর থেকে। তুষির মাথা চেপে ধরে বলে, তুষি কি হয়েছে মা, কেমন লাগছে এখন? তুষি হাঁপাচ্ছে। বড় বড় শ্বাস ফেলে কিছু বলতেই আবারও বমি করল। নূরজাহান দিশেহারা। একা বাসায় কি করবে সে? তাড়াহুড়ো করে কল বসায় আমেনাকে। হ্যালো আমেনা, তুষি কেমন যেন করছে, বমি করে যাচ্ছে। আমি কি করব এখন? তুমি জলদি এসো বোন। আমেনা বেগম চমকালো। তার আদরের মেয়েটার কি হলো? ফোন কানে চেপে বলল, তুষির কি হয়েছে? খুব বমি করছে। আমি আসছি ভাবি, একটু সামলাও ওকে। নূরজাহান রেখে দেয়। থরথর করে কাঁপতে থাকা হাতে ফোন লাগায় আজাদ হোসেনকে। এখনো বমি করেই যাচ্ছে তুষি। শুকনো গলা ভিজিয়ে বলল, তুষারের বাবা, তুষি বমি করেই যাচ্ছে, আপনি তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসুন, রাখছি। কল কেটে তুষির বাহুতে ধরে টুকরে ওঠে। বমি করার দরুন চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। মাথায় হাত বুলিয়ে আদর করল। তুষি ভেঙে যাওয়া গলায় বলে, পানি আনো মা, খুব কষ্ট হচ্ছে। তোমার ছেলেকে আসতে বলো, মরেই যাবো বোধ হয়। নূরজাহান কেঁদে উঠল। টেবিল থেকে 1 গ্লাস পানি তুষির সামনে দিয়ে বলল, এক জ্বর লাগাবো কানের নিচে, একটু পরেই সুস্থ হয়ে যাবি। আমি না আসে, তোর মামা ডাক্তার নিয়ে আসে। তুষি দুর্বল শরীরে ঘন ঘন শ্বাস নেয়। পেটে কিছুই নেই, তবুও উল্টে আসছে। নূরজাহান মুখ মুছিয়ে ধরে ধরে রুমে নিয়ে আসলো। গায়ের জামায় বমি লাগার ফলে চেয়ারে বসিয়ে মুছিয়ে দেয়। জামা খুলে টি-শার্ট পরালো। বিছানায় আস্তে করে শুইয়ে বলল, আর একটু অপেক্ষা কর, ধৈর্য ধর, আমি তুষারকে কল করছি। তুষি মাথা নুইয়ে বিছানার সাথে লেগে থাকে। দু চোখের পাতায় অন্ধকার নেমে আসছে। নূরজাহান কল করে তুষারকে বলল, আব্বা যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে ওঠো, তুষির অবস্থা ভালো না, ডক্টর ডেকেছি। মেয়েটা বারে বারে তোর কথা বলছে। তুষার টিউশনে ছিল। তুষির খারাপ খবর শুনে উঠে দাঁড়ায়। আকস্মিক কথায় তার গলা কাঁপছে। কাল রাতেও দিব্যি কথা হলো। অস্থির চিত্তে বলে, কি হয়েছে মা? তুষির কি হলো? ভালো আছে তো? আছে, একটু বমি করেছে, তাছাড়া পরীক্ষার সময় থেকে খেতে চায় না, শরীর শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ বসে গেছে। আব্বা তুই তাড়াতাড়ি আয়। এত কিছু ঘটে গেল, তুমি আগে জানাওনি কেন? ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, তোর পড়াশোনায় ক্ষতি হবে, তাই বলিনি আব্বা। মা, তুষির চেয়ে আমার পড়াশোনা বড় নয়। আমি 1.5 মাস বাসায় যাইনি তুষির জন্য। সব সময় চেয়েছি পরীক্ষা শেষ হোক। এখন দেখছি ওর খেয়ালই রাখতে পারোনি। আমি এমনিতেও কাল বাসায় যেতাম মা। কি কপাল আমার। আসছি আমি, কল রাখলাম। তুষার এক নিঃশ্বাসে কথা শেষ করে তার সামনে বসা স্টুডেন্টকে বলল, আজ পড়াবো না, তোমার ম্যাম অসুস্থ, আমি বাসায় যাচ্ছি। আন্টিকে বলে দিও
কবে আসবো বলতে পারছি না। আচ্ছা স্যার। তুষার এক প্রকার দৌড়ে হলে আসে। হাতের কিছু দরকারি জিনিসপত্র নিয়েই মহাখালী বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। তার গলা কাঁপছে। হঠাৎ মেয়েটার কি হলো? অরুণচণ্ডী মেয়েটাকে শোয়া অবস্থায় দেখতে পারবে না সে, কোনোদিনও না। আমিনা বেগম সকাল 9টার মধ্যেই তুষির কাছে চলে আসলো। ডাক্তার পায়নি আজাদ, অন্য হাসপাতালে ডিউটিতে গেছে। এদিকে আমিনার সাথে নাজমাও চলে এসেছে। বাসায় জান্নাত একা। আসার আগে আহিরকে কল করে চলে আসতে বলেছে নাজমা। তুষি সকাল থেকে না খাওয়া, পানি পর্যন্ত খেতে পারছে না। ক্ষণে ক্ষণে গা গলিয়ে বমি আসে তার। আমিনা বেগম অস্থির পায়ে রুমে এসে মেয়ের পাশে বসে, অঝরে কেঁদে বলে, তুষি মা, কথা বল। এই যে মা চলে এসেছে, কেমন লাগছে আমাকে বল মা। তো সে নিভু নিভু চোখে এক পলক তাকালো মায়ের দিকে, ডুকরে কেঁদে উঠে জবাব দেয়, ভালো লাগে না মা, বমি আসে, শুধু মাথা ব্যথা। তুষারকে বলিসনি কেন? তুষিকে ধরে বিছানায় হেলান দিয়ে বসালো, মাথা রাখলো মায়ের কাঁধে। আমিনা বেগম গালে পরপর চুমু খেয়ে বলল, কিছু হয়নি, আমি একটু স্যুপ বানিয়ে আনি। তুষি আমিনা বেগমকে চাপটে ধরে নানা করে বলল, না মা, আমাকে ধরে বসে থাকো, কিছু খাবো না। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল আমিনার। নাজমা এসেই নূরজাহানকে সাহায্য করছিল কাজে। সে হাতে করে নরম খাবার এনে বলল, খেয়ে নে, এভাবে না খেয়ে থাকলে চলবে? খাবো না কাকিয়া, একটু শান্তিতে থাকতে দাও। তুষি কান্নাকাটি করে ধরা গলায় জবাব দেয়। কেউ আর কিছু বলার সাহস পেল না। অপেক্ষা করলো ডাক্তার আসার। আজাদ হোসেন ডাক্তার নিয়ে আসলেন দুপুর 3টার পর। এই পর্যন্ত অবিরত বমি করেছে সে। লাবণ্যময় চেহারা একদিনেই ফ্যাকাশে ধারণ করেছে। মেয়েটার চোখের দিকে তাকানোই যাচ্ছে না, কেমন বিছানার সাথে লেপ্টে আছে। ডাক্তার এসে পালস চেক করে চোখ মুখ পর্যবেক্ষণ করলো। খানিক সময় বাদে জিজ্ঞেস করলো, কতদিন ধরে এমন হচ্ছে? খাওয়ায় অনিয়মের জন্য এই অবস্থা। প্রায় 10 দিন ধরে অনিয়ম করেছে খাওয়া দাওয়ায়, খেতেই চায় না। সবসময় বলে বমি আসে মা, মাথা ব্যথা করে। নূরজাহান অসহায় হয়ে কথাটি বলে। সেখানে উপস্থিত সবাই। ডাক্তার কিছু টেস্ট দিয়ে ঔষধ লিখে দিয়ে যায়। যাওয়ার আগে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করলো। ঘুম হলে যদি ভালো লাগে। স্যালাইন চলছে। ডাক্তার উঠে দাঁড়িয়ে সবাইকে বাইরে আসতে বলে। মেয়েটাকে ঘুমাতে দিন, সারাদিন বমি করায় শরীর নুইয়ে পড়েছে। আর হ্যাঁ, ডাক্তার হেসে আজাদ হোসেনের বাহুকে হাত রেখে কিছু একটা বলল। এমন কথাই মুহূর্তেই হাঁ হয়ে যায় সবাই। বড় বড় চোখ করে বিস্ময় নিয়ে তাকায় ডাক্তারের দিকে। আজাদ খুক খুক করে কেশে উঠে বলে, কি বলেন হানিফ সাহেব, ঘটনা সত্যি? আলহামদুলিল্লাহ। ডাক্তার মিষ্টি হেসে মাথা ঝাঁকিয়ে চলে যায়। আমিনা বেগম নূরজাহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, আলহামদুলিল্লাহ ভাবি, সব ঠিকঠাক হয়ে যাক। কি যে খুশি লাগছে আমার ছোট্ট মেয়েটা। তুষার সন্ধ্যার সময় তড়িৎ গতিতে বাসায় এসে ব্যাগপত্র ছুঁড়ে মারে চারিপাশে। মাথা দপদপ করছে চিন্তায়। মস্তিষ্ক গরম হয়ে দাউ দাউ করে জ্বলছে। নূরজাহান তাকে শান্ত করতে গেলেও কাজ হয় না। সে এখন উন্মাদের ন্যায় আচরণ করছে। সারা রাস্তা কিভাবে এসেছে একমাত্র সেই জানে। মাঝে মধ্যে মনে হয়েছে এই বুঝি তুষি ডাকছে। তার পাশে গেলেই সে ভালো হয়ে যাবে। তুষার সব ছুঁড়ে ফেলে হনহন করে রুমে এসে দেখে তুষির নিস্তেজ দেহ, স্যালাইন দেওয়া আর ঘুমে বিভোর সে। পাশে বসে স্যালাইন দেওয়া হাতে চুমু খেলো। এভাবে তুষু চুন্নিকে দেখতে তার মোটেও ভালো লাগছে না। প্রতিবার বাসায় আসার মুহূর্তেই চাপটে জড়িয়ে ধরে চুমু খায় তুষি। গায়ের গন্ধ শোকে। আর এবার এসব ভেবেই তুষারের চোখের কার্নিশ বেয়ে পানি পড়ল দুফোঁটা। তুষির মুখে অজস্র চুম্বন করে রুক্ষ ঠোঁটে চুমু খেলো। ইচ্ছে করলো বুকে ঢুকিয়ে রাখতে। কখন তাকিয়ে দেখবে তাকে, কখন ভালো হবে। তুষার ক্লান্ত হয়ে সেখানেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই ঘরে প্রবেশ করে নূরজাহান আর আমিনা। তার মুখে হাসি। তুষারের মাথায় হাত বুলিয়ে বলল, তুষিকে ঘুমোতে দে আব্বা, বাইরে আয়, একটা দরকারি কথা আছে।
তুষার হাতের পিঠে চোখ মুছে মায়ের দিকে তাকায়। প্রশ্নবোধক চাহনি দেখে আমিনা বেগম তার বাহুকে ধাক্কা দিয়ে বলে, তুষির বিষয় খুব জরুরি কথা ডাক্তার বলেছে। কি বলেছে? কি হয়েছে তুষুর? আমিনার কথার পিঠে প্রশ্ন করে সে। আমিনা বেগম হেসে দেয়, তার হাত ধরে বাইরে এনে বলে, 2 দিন আগেই কোলে নিয়ে ঘুরলাম, আর সে এখন হবে বাবা। ভাবা যায় ভাবি। তুষার হাতের পিঠে চোখ মুছে মায়ের দিকে তাকায়। প্রশ্নবোধক চাহনি দেখেই আমিনা বেগম তার বাহুকে ধাক্কা দিয়ে বলে। আমিনার কথার পিঠে প্রশ্ন করে সে। আমিনা বেগম হেসে দেয়, তার হাত ধরে বাইরে এনে বলল, আব্বাজান, কাহিনী কিন্তু সিরিয়াস। আপনার প্লেটে ভাগ বসানোর জন্য আরেকটা পুচকে আসতে চলেছে। তুষার চমকালো, তৃষ্ণার্ত গলা ভিজিয়ে পরপর চোখের পলক ফেলে, থতমত খেয়ে বলে, পুচকে মানে কি বলছো? যা, বাংলা ভাষা বোঝোস না? তুষি মা হবে আর তুই বাপ। আমি দাদি, তোর শাশুড়ির নানি। এবার বুঝলি বেয়াদব? তুষার বিড়বিড় করলো, আমি বাবা, তুষি মা? মুহূর্তেই হাত পা থরথর করে কাঁপে তার। অনুভব করে সে ঘামছে, গলা ধরে আসছে। এ কেমন অনুভূতি আল্লাহ? এমন লাগছে কেন? খুশিতে মন পাগল হয়ে যাচ্ছে। তুষার চট করে মাকে জড়িয়ে ধরে চেপে রাখা কান্না সব বের করে দিল। মিনিট 2 সেখানেই মাথা রেখে আলতো ছেড়ে দিয়ে বলল, তুষির কাছে যাই, জ্ঞান কখন ফিরবে? যা আব্বা, এখন জ্ঞান তো ফেরার কথা। তুষার কম্পিত পায়ে নড়বড়ে হয়ে রুমের দিকে পা বাড়ায়। ভেজা চোখে তাকায় বিছানায় লেগে থাকা তুষির দিকে। তুষি ঘুমো ঘুমো চোখে সামনে তাকিয়ে দেখে তার স্বামী তার অর্ধাঙ্গ দাঁড়িয়ে আছে। দুর্বল হাতটি বাড়িয়ে ডুকরে ওঠে তুষি। তুষার নাক টানল, চোখ মুছে দৌড়ে যায় তুষির কাছে। বউয়ের বুকে আলতো করে মাথা রেখে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে। এবার কান্না করতে না চাইলেও চোখের পানি বাদ মানছে না। তুষি ভরকে যায় তুষারের কান্নায়। ছেলেটা এভাবে কাঁদছে কেন? তার কি এমন হলো যার ফলে কাঁদছে? তবে কি বড় কোনো অসুখ হয়েছে? এসব মস্তিষ্কে হানা দিতেই হু হু করে কেঁদে তুষারের মাথায় তার দুর্বল ডান হাত রেখে বলে, তুষার মৃদু হাসল। বুক থেকে মাথা উঠিয়ে তুষির ভয়ার্থ চেহারার দিকে অপলক তাকায়। এই মেয়েটি তার, শুধুমাত্র তার। কার এত বড় সাধ্যি তার থেকে দূরে রাখার? তুষির গালে হাত বুলিয়ে একটু ঝুঁকে রুক্ষ ঠোঁটে আলতো করে চুমু খেয়ে ভিজিয়ে দিল। স্বামীর আদরে তুষি আহ্লাদি হয়ে ডুকরে ওঠে। তুষার গাঢ় চুম্বন খেয়ে আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে ক্ষীণ কণ্ঠে বলল, অনেক বড় অসুখ হয়েছে তুষু, যে অসুখে নিজেও মরেছিস, আমাকেও সাথে নিয়ে মরছিস। ডাক্তার বলেছে এর থেকে নিস্তার নেই, 9 মাস বয়ে বেড়াতে হবে তোকে। তবে একটু হলেও রেহাই পেতে পারিস। আই উইশ এইরকম অসুখ তোর বারবার হোক। এই ছোট পেটে অনেক বড় অসুখ, অনেক। পেটে কি টিউমার হয়েছে? তুষি শুকনো ঢোক গিলে কম্পিত গলায় জিজ্ঞেস করলো তুষারকে। মুহূর্তেই কপাল কুঁচকে চোখ গরম করে তাকায় তুষার। চোট উঠে তুষির পাশে হেলান দিয়ে বলে, এই কাণ্ড কিভাবে ঘটালি মাথায় আসছে না। কি ঘটিয়েছি? তুষার হালকা ঝুঁকে চোখ টিপ মেরে নরম স্বরে বলল, এই যে কয়েকদিন পর এক পুচকে আরেক পুচকু কোলে নিয়ে ঘুরবে। তুষির মনে হাজারো প্রশ্ন। এসব কি বলছে তুষার? তুষারের গলা জড়িয়ে ধরে কেঁদে উঠে বলে, আমাকে বলবে না কি হয়েছে? মরে যাব তাই না? চুপ, পাগলের দল। তুষি চুপসে যায়, ক্ষণে ক্ষণে ফুপিয়ে উঠছে। তুষার এখনো বিশ্বাস করতে পারছে না নতুন সদস্য আগমনের কথা। এক দৃষ্টিতে তুষিকে কয়েক মিনিট পরখ করে বলল, পিরিয়ড মিস গেল তবুও তুমি বুঝো না। পিল খাওনি কেন? এই ছিল তোমার কুমনে? ছি তুষি, আমাকে একবার বলতে পারতি আন্ডা বাচ্চা লাগবে তোর। কিন্তু এখন দেখছি নিজেই সব প্ল্যান করে রেখেছিলি। তুষি থমকে গেল তার কথায়। অশ্রু ভেজা চোখে ভ্যাবলার মতো তাকিয়ে রইল তুষারের পানে। তুষার হেসে উঠে যায় ওর দিকে, পেটের কাছে বসে কান পেতে বলে, আসবে ভালো কথা, কিন্তু সূচনাতেই আম্মুর অবস্থা নাজেহাল করে দিলেন। চিন্তা হচ্ছে
আমার পৌঁতির মতো বাচ্চা বউকে পরে না জানি কেমন নাকানি চুমানি খাওয়ান। তোষি চুপ করে রইল, এক আকাশ বিস্ময় নিয়ে তাকিয়ে রইল স্বামীর দিকে। তুষার পেটে আলতো করে হাত বোলায়, গাঢ় চুম্বন করতে একটু নড়ে চড়ে ওঠে তুষি। দুর্বল হাতটি তুষারের মাথায় রাখতেই আবারও বলল তুষার, এ অনুভূতি আমি প্রকাশ করব কিভাবে? আজ ভীষণ আদর করতে ইচ্ছে করছে তোকে। তুষার আলতো করে তুষিকে ছেড়ে চোখে চোখ রাখল। দু হাতের অজলায় তুষির মুখ নিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, কংগ্রাচুলেশনস সুইট হার্ট। আম্মু হচ্ছিস তুই, আমার চিহ্ন আসছে তোর মাঝে, আমি বাবা হব। কি খুশি হয়েছি, ভাবতে পারছিস তুই? এসব কি বলছো, সত্যি? হ্যাঁ, 3 সত্যি। তুষি হঠাৎ তুষারের শার্ট খামচে ধরে, তার হাত পা অজানা সুখে শিরশির করছে। আচমকাই এক হাত তার পেটে চলে যায়। তুষারকে জড়িয়ে ধরে হেঁচকি তুলে কেঁদে ওঠে তুষি। তুষার হেসে সারা মুখে আদরে আদরে ভরিয়ে দেয় তার। এ সুখ শ্রেষ্ঠ সুখ, কাউকে বোঝানো যায় না। শরীরের রন্ধ্রে রন্ধ্রে শিহরিত হয় স্বামী স্ত্রী দুজনের। সকালে খাওয়া দাওয়া করে তুষার হাসপাতালে টেস্ট করানোর জন্য নিয়ে যায় তুষিকে। ডাক্তার সবকিছু টেস্ট করে তাদের জানায়, অনেকের এ সময় খাওয়ায় রুচি থাকে না। আমি কিছু ওষুধ দিচ্ছি, নিয়মিত খেয়ে নেবেন, প্রচুর পানি পান করবেন। তুষি মাথা নাড়িয়ে বসে রইল। ডাক্তার বমি বন্ধ হওয়ার ঔষধ দিলেন। তুষির রক্তের হিমোগ্লোবিনে কম দেখে বললেন, খেয়ে শরীর ফিট রাখতে হবে, তাছাড়া রক্তের পয়েন্ট কম, ডেলিভারির সময় রক্ত লাগতে পারে, অল্প ঝুঁকিও বলা যায়। জি ডক্টর, খেয়াল রাখবো। তুষির রক্তের হিমোগ্লোবিন কম দেখে বললেন। তুষির হাত নিচের মুঠোয় নিয়ে তুষার কথাটি বলে। ডাক্তার সবকিছু বুঝিয়ে আরও উপদেশ দেয়। প্রথম বাচ্চা হওয়ার সময় অনেকে বোঝে না, এক প্রকার দোটানায় পড়ে যায়। তুষি উঠে দাঁড়াতেই তিনি বলল, সব আল্লাহর হাতে ছেড়ে দাও, চিন্তামুক্ত থাকো, বেস্ট অফ লাক। 2 মাস পর চেক আপ করে গেলেও সমস্যা নেই। তুষি মৃদু হেসে তুষারের পিছু পিছু গিয়ে রিকশায় ওঠে। বাসা থেকে 10 মিনিটের রাস্তা। তুষারের বাহু ধরে কাঁধে মাথা রাখলো, বলল, ঢাকা চলে যাবে? তুষার তাকাই তার দিকে, চুলে ঠোঁট ছুঁয়ে জবাব দেয়, তুই বললেও যাব না, যখন দেখবো সারাদিন খাওয়ার তালে আছিস ওই দিন যাব। তুষি চোখ ছোট ছোট করে উত্তর দেয়, ভালো লাগে না খেতে, আমার কি দোষ? শুনলাম জান্নাত সারা দিনই খায়, কেমন মুটি হয়েছে দেখিসনি? মাঝে মাঝে আহির ভাইয়ার সাথে অনেক আড্ডা হয়, সে তো ভীষণ খুশি। এখন তার 80% কথার টপিকে হচ্ছে বাবু বাবু। তুষি কাঁধ ঝেড়ে নড়ে চড়ে বসে। তুমি খুশি হওনি? বলল। তুষার কপাল কুঁচকে বলল, তোর কি মনে হয়? না, তুমি বলো। কি বলবো? তেরামি করছো? একটুও না। রেগে যায় তুষি, কাল ফুলিয়ে বলল, অসভ্য তুষার ভাই, জঙ্গলি ভূত। এই জঙ্গলি ভূতের বাচ্চা পেটে নিয়ে ঘুরতে লজ্জা করবে না? হঠাৎ এমন কথায় থতমত খায় তুষি। আলতো তুষারের পিঠে কিল বসিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। তুষির উচ্চস্বরে হেসে ওঠে, এবার কেমন লাগে? আমার বাচ্চা ডাকবে বাবা, আর তুই কিনা রাতারাতি মামা বানিয়ে দিচ্ছিস। বেয়াদব মহিলা। চুপ করো, বন মানুষ। করলাম চুপ, তবে ইন্টারেস্টিং না? বন মানুষের আদর পেতেই রাতে ছটফট করিস। এমন খাপছাড়া কথা ভাসে, লজ্জায় তুষির কান গরম হয়ে যায়। ঠোঁট কামড়ে বাইরে তাকিয়ে থাকে। তুষার মাম হাতে তুষির কোমরে বিচরণ করে, কানের কাছে মুখ এনে নাক ঘষে মাদকের ন্যায় বলে, এতটাই খুশি হয়েছি, ইচ্ছে করছে তোর মাঝে ডুবে যেতে। এবার বুঝ কত খুশি আমি। তুষি মৃদু কেঁপে ওঠে। কোমর থেকে তুষারের হাত থামিয়ে নিচের আঙ্গুলের ভাঁজে গুছিয়ে রাখে। তৃষ্ণার্ত গলা তুষারের বুকে নাক ঘষে চুমু খেলো। ফিক করে হেসে আলতো চড়িয়ে ধরল তুষারের পিঠ। তুষার আর তুষি বাসায় পৌঁছে দেখলো সারা বাসায় হই হুল্লোড় পরিস্থিতি। কালকে তুষির কথা শুনেই রামিমের সাথে চলে এসেছে তানহা। রামিম ছেলেকে কোলে বসিয়ে সোফায় বসে আছে। তানহা রান্নাঘরে মা কাকিমা আর মামির সাথে আড্ডায় মশগুল। আতিকুর রহমান গেছে মেয়ের জন্যে বড় মাছ আনতে, সাথে আজাদ হোসেন। তুষি আলতো পায়ে হেঁটে সোফায় বসলো তীব্রের পাশে। তীব্র ঠোঁট ফুলিয়ে বসে আছে। তুষি টপ করে গালে চুমু খেয়ে বলল,
আব্বা জান, আপনার খবর কি? একবার খালামণি ডাকো শোনা। নূরজাহান তুষিকে পানি দিল খেতে। তীব্র চোখ মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে জবাব দেয়, কালামণি না, তুতুন্নি। তুষি থতমত খেল। মেকি রাগ দেখিয়ে কটমট করে তাকায় তুষারের দিকে। যে জানে এইসব তুষার ছাড়া কেউ শেখায়নি। ততক্ষণে রামিম আর নূরজাহান উচ্চস্বরে হাসছে। তীব্র সবাইকে হাসতে দেখে সেও খিলখিল করে হেসে ওঠে। হামাগুড়ি দিয়ে তুষির গলা জড়িয়ে ধরে বলে, লাগ করো না তুতুন্নি। তুষি মুখ গোমরা করে অন্যদিকে তাকায়। তুষার ফিক করে হেসে বলল, ইনু তুমি শিখিয়ে দিচ্ছ, চুচিকে চুন্নি বলতে বলছো, আমার সব মনে আছে। তুষি রেগে উঠে দাঁড়ায়। তাদের কথা শুনে তানহা আর নাজমা আসে ড্রয়িং রুমে। তানহা তুষির মুখে আদর করে বলল, মুখটা প্যাঁচের মতো করে রেখেছিস কেন? তানহার হাত ধরে মুখ ফুলিয়ে বলল তুষি। তখনই তুষার জবাব দেয়, কোথায় যাবি? তাছাড়া তীব্র নিজেও জানে তুই একটা চুন্নি। নূরজাহান মুচকি মুচকি হেসে তুষির কাছে যায়। মাথায় আদর করে তুষারের দিকে চোখ গরম করে বলল, এক চড় মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। মেয়েটাকে নাকা দিলে তোর শান্তি লাগে না? না। তানহা সহ সবাই এদের বাচ্চামো দেখে হাসছে। কে বলবে তারা দুদিন পর বাচ্চার বাবা মা হবে? আমিনা বেগম রান্নাঘর থেকে ফল কেটে এনে তুষির রুমে রাখে। তুষি বিছানায় কপালে ভাঁজ ফেলে বসে আছে। মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলে, খেয়ে ওষুধ খা। ডাক্তার কি বললো? আম্মু সব ঠিক আছে, ঔষধ দিয়েছে বমি বন্ধ হওয়ার, আর বলল রক্তের হিমোগ্লোবিন কম। আমিনা বেগম চিন্তায় পড়ল খানিকটা। মেয়ের অল্প বয়সে ডেলিভারির সময় সমস্যা হবে না তো? আল্লাহর কাছে প্রার্থনা করেন। দীর্ঘশ্বাস ফেলল। তুষির কপালে চুমু খেয়ে বলল, আমার সাথে বাসায় যাবি নাকি এখানে থাকবি? তুষি আপেল কামড় দিয়ে জবাব দেয়, কয়েকদিন পর একেবারে যাব। আব্বু কোথায়? আসে নাই? আসছে, বাজারে গেছে। ও। আমিনা বেগম চলে গেল। তুষার গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। তুষির খাওয়ার মাঝেই ফোন বাজলো তুষারের। অল্প বিরক্ত হলো তুষি। কপাল কুঁচকে উঠে ফোন হাতে নিয়ে দেখলো রিমির কল। রিসিভ করে বলল, কিরে শাকচুন্নি, কি খবর? রিমি চট করে জবাব দেয়, দাঁড়া ভিডিও কল দিই। কথা শেষেই কল কেটে দেয় রিমি। মুহূর্তেই ভিডিও কল দিয়ে বসলো। জানতোস অবশেষে হলো? রিমির এমন কথায় থতমত খেল তুষি। মুখ গম্ভীর করে জবাব দেয়, কি হলো? মরা বুঝেও না। সর, তুষার ভাইকে দে। ওয়াশরুমে। তা আপনার হানিমুন কেমন কাটছে? আর বলিস না, ছাতার হানিমুন আমার। শালা কি পাপ করেছে, বিয়ে করেছিলাম, অ্যাডমিশনের জ্বালায় একটু ওই ব্যাটার কাছে ঘেঁষাও চায় না। তুষি তার কথার প্যাচ বুঝতে না পেরে জিজ্ঞেস করে, কি হয়েছে খুলে বল। তোর হলো সোনার কপাল, স্বামী পেলি, আদর পেলি, এখন আবার টুপ করে বাবুও পাচ্ছিস। আর আমার কথা শুনলে তোর কান্না আসবে। ইচ্ছে করছে বাচ্চাদের মতো দুই হাত পা ছেড়ে ছুঁড়ে কাঁদি। ঢং বন্ধ করবি? কাহিনী কি? রিমি হতাশ শ্বাস ফেললো। বড়ই নিরীহ ভান করে বলল, ওই ব্যাটা সারাদিন পড়া পড়া বলে মাথা খায়, সারাক্ষণ বকবক করে। পড়তে বসো, নইলে বাপের বাড়ি পার্মানেন্ট দিয়ে আসবো। মেডিকেলে চান্স না পেলে ডিভোর্স। তুই বল, এসব শুনতে ইচ্ছে করে? তুষি ওর দুঃখে মনে হলো সেও কষ্ট পেল। ঝটপট বলে দেয়, না একদম না, এমন অত্যাচার মানা যায় না। হ্যাঁ তুষি, তুই লাকি গার্ল। আর আমি একটু গা ঘেঁষতে গেলেই তার অ্যালার্জি শুরু হয়ে যায়। কি ভেবে আসলাম 2 মাসের ছুটি ভালোবাসা নেব, আর কি যে হলো। রিমি একদমে কথাগুলো বলে খানিকটা থামলো। অতঃপর আবারও বলল, থাক এসব বাদ দে, কুত্তার মতো পরেও চান্স পেতে হবে। তোর কি খবর? শরীর কেমন এখন? তো সে আপেল খেয়ে শেষ করলো। নরম স্বরে বলল, ভালো না, চলছে আর কি। কি করিস? পড়া শেষ করলাম। শুনলাম তানহা আপু গেছে। কে বললো? জান্নাত বলদ বাসায় একা একা গুমরো মুখ হয়ে বসে আছে।
তুষি আহারে বলে কথা শেষ করলো। তখনই তুষার শাওয়ার শেষ করে টাওয়াল পরে বের হয়। তুষি মুখ বাঁকালো। একটু আগের রাগ আর এখনো আছে। কিভাবে পারলো তীব্রকে এসব শেখাতে? আজ কথা বলবে না এই বদ লোকটার সাথে। তুষির মুখ বাঁকা দেখে তুষার মনে মনে হেসে এগিয়ে আসে। হাতে আরেকটি টাওয়াল নিয়ে বসলো তুষির পায়ের কাছে। মাথা নাচিয়ে বলল, মাথা মুছে দে। তুষি কথা বলল না, চুপ করে অন্যদিকে ঘুরে বসলো। তুষির ভ্রুকুচকে ভাবলো কিছু, অতঃপর বাঁকা হেসে ইচ্ছে করেই পেছন থেকে জড়িয়ে ধরে তার ঠান্ডা ঠোঁট চেপে ধরে তুষির ঘাড়ে। হঠাৎ এমন স্পর্শে কেঁপে ওঠে তুষি। তুষারের ঠান্ডা দেহ কাঁপুনি ধরল। সদ্য গোসল করার ফলে ভেজা চুল দিয়ে পানি পড়ছে, আর সেই পানি একদম তুষির ঘাড় পিঠ স্পর্শ করছে। তুষি বড় হয়ে নিঃশ্বাস নিয়ে অস্পষ্ট স্বরে বলে, দূরে যাও, ভালো লাগছে না। মাথা মুছে দাও সুইটহার্ট। হালকা ঢোক গেলে তুষি। এই ছেলে এত কাছে আসে কেন? সে জানে না তার অস্বস্তি হয়। বুকের ভিতর ঢিপ ঢিপ করে। তুষির সামনে ঘুরতেই তুষার হাত আলগা করলো। তুষির চোখের দিকে তাকায় গভীরভাবে। তুষি বুঝলো এই ব্যাটা চুল না মুছে দিলে যাবে না, তাই তুষারের হাত থেকে টাওয়াল নিয়ে মুছে দেয়। টপ টপ করে পানি পড়ছে বিছানায়। শেষে মুখ মুছে দিয়ে বলল, হয়েছে, যাও, অসহ্য। আগে বল, রাগ করিসনি। যাও। কি আবার? চুমু খেয়ে বুঝা তুই রেগে নেই। তুষারের বেফাস কথায় বিরক্ত হলো তুষি। বুকের পাটায় বৃথা ধাক্কা দিয়ে বলল, বিরক্ত করো না, একা থাকতে দাও। না, চুমু না খেলে যাব না। শেষে উপায় না পেয়ে ফুস করে নিঃশ্বাস ফেলল। একটু ঝুঁকে টুপ করে চুমু খায় তুষারের গালে। তুষি সরে আসতে নিলেই তুষারও তার গালে চুমু খেলো। ঠিক তখনই দরজার কাছ থেকে তীব্র বলে ওঠে, আমি কিছু দেখিনি। তীব্র গুড বয়, এসব দেখে না। তুষি আর তুষার ভরকে গেল। দুজনে থতমত খেয়ে তড়িৎ গতিতে দূরে সরে যায়। তুষির বুক কাঁপছে। এই ছেলে সবাইকে বলে দিবে না তো? তুষার চোখ গরম করে তাকিয়ে দেখে তীব্র দুহাতে মুখ ঢেকে খিক খিক করে হাসছে। তার ছোট ছোট হাত দুটো দিয়ে পুরোপুরি মুখ ঢাকেনি। তীব্রের থেকে চোখ সরিয়ে তুষিকে পরখ করে দেখল। তুষি চোখ খিচে বন্ধ করে রেখেছে। হতাশ হলো তুষার। চোখ মুখ একরাশ দুঃখ নিয়ে তীব্রের কাছে এগিয়ে যায়। মুখ থেকে হাত সরিয়ে দুঃখী হয়ে বলল, সব সময় আমাদের প্রাইভেট সময়ই কেন তোদের আসতে হবে? শান্তি থেকে একটু আদরও করতে দিবি না? তোর শালা, দোয়া করি বড় হয়ে তোর বউ ছোক রুটে হোক, আদর করতে গেলেই খুন্তি নিয়ে দৌড়ানি দিক। তীব্র কিছুক্ষণ গোল গোল চোখ করে তুষারের দিকে তাকিয়ে ভাবল, এরপর বিজ্ঞদের মতো করে জবাব দেয়, বউ, তীব্রর বউ, তুই চাল ব্যাড বয়, আমি গুড বয়, অনেক আদর করবে। তুষার হতাশ হয়। এ বিচ্ছু দেখে খুব শিয়ানা। তুষি কপাল চাপড়ে কাঁথা মুড়ি দিয়ে নকল ঘুমের ভান করে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে মনে মনে 100 গালি দেয় তুষারকে। এই বেটা মান সম্মানের ছিটে ফোটাও রাখলো না। কপাল, সব কপাল। পড়লো তো পড়লো, সেই অসভ্য তার কপালে পড়লো। তীব্রকে খাওয়ানোর সময় এক প্রকার যুদ্ধ করতে হয় তানহা। সারা রুম জুড়ে দৌড়াদৌড়ি করে অস্থির করে তুলল। আজও তার ব্যতিক্রম নয়। রাতে 1 লোকমা খিচুড়ি মুখে নিয়েই 20 মিনিট যাবৎ দৌড়চ্ছে। এই নানুর আঁচল টেনে ধরছে, নয়তো তুষারের করে ধপ করে বসে পড়ছে। শেষে তানহা ধুম করে পিঠে কিল বসাতেই গগন কাঁপুনি চিৎকার দিয়ে কেঁদে উঠল তীব্র। সুর তুলে কেঁদে রামিমের কোলে বসে পড়ে। গলা জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে অভিযোগ করল, তানহা মারলে, আব্বু বাঁচাও। ছেলেকে অকারণে মারার ফলে রামিম রেগে যায়। পাশেই তুষার বসা ছিল। তার কাছে গিয়ে ঝাঁঝালো গলায় বলল, সব সময় তীব্রের গায়ে হাত না তুললে তোমার পেটের ভাত হজম হয় না। এখন তোমার পিঠে কয়টা দেই? তানহা খেকিয়ে ওঠে, তুমি চুপ করো। কয়বার ছেলেকে রাখো? হ্যাঁ, ওর বয়সের কোন ছেলে এখনো ভাত মেখে মুখে দিয়ে বসে থাকে? অসভ্য, আজ ওকে মেরেই ফেলবো। বেশি হচ্ছে তানহা, আর একবার গায়ে হাত দিয়ে দেখাও, ওই হাত ভেঙে দিব বলে দিলাম। কি করবে? আসো, ভেঙে দেখাও। তাদের তর্কাতর্কির মাঝেই আমেনা আর নূরজাহান আসলো। তানহার গালে আস্তে করে থাপ্পড় মেরে বলল,
এসব শিখিয়েছি আমি? দিন দিন অসভ্য হচ্ছ। আমাকে কখনো দেখেছো তোমার বাবার সাথে উঁচু গলায় কথা বলতে? তানহা মুহূর্তেই কেঁদে ওঠে, গালে হাত দিয়ে ঝটকা মেরে হনহন করে রুমে চলে যায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলল, সবাই এক হয়েছে, যা ইচ্ছা তাই করো, আমার কথার কোনো দাম নেই। ওই শয়তানটার জন্য কথা শুনতে হলো। রাতে ঘুমাতে আসিস, মেরে ফেলবো। তুষার ঠোঁট টিপে হাসলো। আমিনা বেগম তানহার কথাই জবাবে বলল, তোর খাওয়াতে হবে না, খবরদার আমার চোখের সামনে আসবি না। খবরদার আমার চোখের সামনে আসবি না। তীব্র নানুর কথা ব্যঙ্গ করে বলেই ইঁদুরের দাঁতের মতো দাঁত কেলিয়ে হাসলো। তার কথায় সবাইও হেসে ওঠে। আমিনা বেগম তীব্রকে আদর করে কোলে নেয়। রামিম আর তুষারকে খাওয়ার জন্যে পাঠিয়ে তুষির রুমে যায়। তীব্রকে বিছানায় বসিয়ে অল্প খিচুড়ি খাওয়ার চেষ্টা করলো। এবার একটু খেলো তীব্র। তো সে ঘুমোচ্ছে সেই সন্ধ্যার পর থেকে। আমিনা বেগম নানা রকমের গল্প করে করে এদিক ওদিক ঘুরে খাওয়াচ্ছে। ড্রয়িং রুম থেকে তানহা দেখে মনে মনে বিড়বিড় করলো, এবার দেখো কেমন লাগে। একদিনেই ক্লান্ত হচ্ছ, আর আমি 2 বছর ধরে জ্বালা সহ্য করছি। 1 সেকেন্ডও স্বস্তিতে বসতে দেয় না, সারাক্ষণ দৌড়ের ওপর রাখে। একবারে বাপের মতো হয়েছে, হাড়ে হাড়ে বজ্জাত। আমিনা বেগম শেষে তুষির রুমে গিয়ে বসে পড়ল। সে অনুভব করলো এমন চঞ্চল নাতি তার মেয়েকে খুব প্যারাই রাখে। তীব্র তুষির পারফিউম সারা গায়ে ইচ্ছে মতো দিচ্ছে। তা দেখে আমিনা বেগম বললেন, তীব্র নানু ভাই এদিকে আসো। তীব্রর কানে কথা গেলে তো আসবেই। আমিনা বেগম আবারও ডাকলো, তোমার আম্মু পেটে যেমন তুমি ছিলে, তেমনি তুষির পেটেও বাবু আছে, এদিকে আসো, দেখে যাও। নানুর কথায় তীব্রের হাত থেমে যায়। তার ছোট মস্তিষ্ক ভাবছে দাদু কোথায়। চোখ মুখ একরাশ বিস্ময় নিয়ে হেলে তুলে আসলো বিছানায়। তুষির দিকে তাকিয়ে বলল, বাবু কোথায়? আটতে বলো, আমি তাল সাথে খেলবো। আমিনা বেগম উচ্চস্বরে হাসলো। তুষির পেটের দিকে ইশারা করে বলল, ওইখানে বাবু ঘুমিয়ে আছে। তীব্র কি বুঝলো কে জানে, হুড়মুড় করে উঠে তুষির পেটে মুখ দিয়ে কয়েকবার ভুভু শব্দ করলো। ঘুমের মাঝেই তুষি চমকে ধরফর করে উঠে বসে। তীব্র কপালে ভাঁজ ফেলে বলে, বাবু কাঁদতে বলো, আমার সাথে খেলতে বলো। বেল করলো বাবুকে, পেটে কি করে? তো সে তীব্রকে ভয় দেখানোর জন্য চোখ গরম করে তাকায়। আমিনা বেগম হেসে বলল, বাবু ছোট্ট, তাই পেটে লুকিয়ে আছে। তুমিও ছোটবেলায় তানহার পেটে লুকিয়েছিলে। বেল হবে কখন? আগে খাও, তারপর। তো সে তীব্রের গলা চেপে ধরে বলল, চুপচাপ খা, নয়তো আছাড় মারবো, পেটে ব্যথা পাই না। তীব্র রেগে যায়। উঠে দাঁড়িয়ে তুষির সম্মান সমান হয়ে টুস করে তার মাথা দিয়ে টিপ মারল। তীব্রের তুষির মাথায় তুষি উফ করে ওঠে, মাথায় মালিশ করে বলল, ইচড়ে পাকা হয়েছিস, এত দুষ্টু ছেলে হয়? চুচুন্নি আবাল মাপবো, পিঠের ছাল তুলে ফেলবো। তুষি কিছু বলার জন্যে মুখ খুলতেই নাজমার ফোন বেজে ওঠে। তুষারের রুমেই ছিল তার ফোন। আমিনা বেগম উঠে ফোন নিয়ে যায় নাজমার কাছে। নাজমা চেয়ারে বসে কথা বলছে সবার সাথে। আহিরের কল দেখে দ্রুত রিসিভ করতেই ওপাশ থেকে অস্থির কণ্ঠে আহির বলল, জান্নাত বাথরুম থেকে পড়ে গিয়েছে মা, যন্ত্রণা ছটফট করছে। ভাগ্য ভালো, শুধু কোমরে ব্যথা পেয়েছে। হসপিটালের করিডোরে সবাই থমথমে মুখে বসে আছে। নাজমাকে খবর দেওয়া পরই আহির তার মা জাহিদা আক্তারকে কল করে। জান্নাতকে হাসপাতালে আনা মাত্রই ডাক্তার জানায় অবস্থা বেগতিক, অতি দ্রুতই সিজার করতে হবে, নয়তো বাচ্চা বাঁচানো সম্ভব হবে না। আহির দিশেহারা হয়ে থ মেরে চেয়ারে বসে পড়ে। এদিকে জান্নাত ব্যথায় কাতরাচ্ছে। তার চিৎকারে আহিরের মন কাঁপে। অতি শীঘ্রই আহির ডাক্তারকে বলল, যা ইচ্ছে করুন, দ্রুত জান্নাতের ব্যথা সারিয়ে দিন। আচ্ছা, সিজারের জন্য নিয়ে যাচ্ছি, আপনি সাইন করে দিন। সাইন করার সময় তার হাত থরথর করে কাঁপছিল। গলার কাছে কান্না চেপে সাইন করে দেয়। জান্নাতের হাত ধরে বলে, সিজারের 10 মিনিটের মাথায় নাজমা সহ আমিনা আর তানহা রামিম আসে। রাত হয়ে যাওয়ায় তুষি তুষার আসতে পারেনি। সিজার শেষে 30 মিনিট পর বিরস মুখে বের হলো ডক্টর। আহিরের সামনে এসে দীর্ঘশ্বাস ফেলে বলল,
আপনার ছেলে বাবু হয়েছে। পিছলে পড়ে যাওয়ায় পেটে অল্প ব্যথা পেয়েছিল, যার ফলে বাবু কোনো রেসপন্স করছে না, তবে বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আপনারা কে কে দেখবেন? ডক্টরের কথায় সবার মুখ পাঁচশে হয়ে যায়। আহির ধপ করে চেয়ারে বসে চিৎকার দিয়ে ওঠে। রামিম তার সামনে যায়, জড়িয়ে ধরে বলল, এভাবে কাঁদলে চলবে? বেঁচে আছে, ডক্টর তো বললই। চলো দেখে আসি। দুজন করে দেখে আসুন। 10 মিনিট পরই আইসিইউতে রাখা হবে। সবাই নামাজ পড়ে আল্লাহকে ডাকুন। রামিম ধরে প্রথমে নিয়ে যায় আহিরকে। বাবুর ছোট্ট মুখখানা নীল হয়ে আছে, চোখ বুজে পড়ে আছে বেডে। নবজাত শিশুকে দেখে আহিরের পা থমকে যায়। হাত পা থরথর করে কাঁপতেই রামিম জড়িয়ে ধরে আশ্বাস দেয়, বাবুকে আদর কর। এমন করিস না আহির, চেয়ে দেখ তোর সন্তান। না, আমি সহ্য করতে পারছি না। কেন এমন হলো? দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রামিমকে, যার জন্যে এত নির্ঘুম, এত অপেক্ষা। সেই ফুলের মতো পবিত্র শিশুর একই অবস্থা। রামিম ফুস করে দীর্ঘশ্বাস ছেড়ে নিয়ে যায় বাবুর কাছে। আহিরের হাত টেনে ছুঁয়ে দেয় বাবুর মাথা। আহির ঢোক গেলে তার ভয় হচ্ছে, যদি তার ছোঁয়ায় কিছু হয়ে যায়। খানিক বাদে নাক মুখ মুছে কোলে তুলে নেয়। ছেলের সারা মুখে অসংখ্য আদর দিয়ে বলে, আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর কষ্ট দেব না তোমায়। রামিম চোখ বন্ধ করে আহিরের পিঠে থাপ্পড় মারে। প্রায় 5 মিনিট পর ছেলেকে মন ভরে দেখে বেরিয়ে আসে। একে একে সবাই দেখতে যায়। নিথর দেহে পড়ে থাকা শিশুকে দেখে নাজমা ডুকরে ওঠে। আমিনা তাকে ধরে কেঁদে যায় অঝরে। শেষে নার্স এসে তাদের বের করে দিল। কিছুটা ধমকের সুরে বলল, হাসপাতালে এভাবে কান্না করছেন কেন? আল্লাহর কাছে প্রার্থনা করুন। নার্স বাবুকে নিয়ে চলে যায় আইসিইউতে। আহির বিরস মুখে বসে থাকার সময়ই মনে পড়ে যায় জান্নাতের কথা। ততক্ষণে সেখানে নাজমা চলে গেছে। আহিরও এক পা করে এগিয়ে যায় কেবিনে। বিষণ্ণ মুখে তাকায় অর্ধাঙ্গিনীর দিকে। জান্নাত ব্যথায় গুটিয়ে গেছে, অল্প চোখে চেয়ে সবাইকে দেখছে। আহিরকে দেখা মাত্রই হাসলো। ভেজা চোখে হাসি দেখে আহিরের মনে হলো এর থেকে শ্রেষ্ঠ সুখ আর নেই। জান্নাতের পাশে বসতেই জান্নাত বলল, ছেলে হয়েছে নাকি মেয়ে? আহির পিছন ঘুরে মুখ লুকায়, ভাঙা কণ্ঠে উত্তর দেয়, ছেলে। জান্নাত হাসে। সে তো মনে মনে ছেলে সন্তান চেয়েই এসেছে। চোখ বন্ধ করে শুকরিয়া আদায় করলো। নাজমা বাইরে গিয়ে কেঁদে ওঠে। তানহা জান্নাতের মাথায় হাত দিয়ে বলল, আমার ছেলে কোথায়? খুলে দাও আমায়। দিবে একটু পর, তুই ঘুমা। না, ডাক্তারকে বলো না একটু দেখাতে। প্রিয়তমার আবদারে আহির ফুপিয়ে ওঠে। বেডে মাথা ঠুকে কেঁদে ওঠে শব্দ করে। জান্নাত চমকে যায়। কাঁচা ক্ষত নিয়েই উঠে ছোড়াছুড়ি করে বলল, কাঁদছো কেন? আমার বাচ্চা কোথায় আহির? জবাব দাও। জবাব দেয় না কেউ। জান্নাত ডুকরে উঠে আবারও বলল, বেঁচে নেই তাই তো? কেন এমন হলো? আমার কোনো পাপের শাস্তিতে বাবুকে নিয়ে গেল? আহির সহ সবাই অবাক চোখে চায়। আমিনা বেগম না করে জান্নাতের মাথা জড়িয়ে ধরে বলল, না বাবু ঠিক আছে, আইসিইউতে রেখেছে, তুই ঘুমা। আহির কাঁদছে তোর অবস্থা দেখে। বাবু আলহামদুলিল্লাহ সুস্থ। জান্নাত জেদ করলো, তবে আমাকে নিয়ে চলো, সত্যি নাকি মিথ্যা নিজের চোখে দেখব। আহির চোখ মুছল। জান্নাতের গালে হাত রেখে বলল, ছোট তালুকদারের কিচ্ছু হবে না, একটু আগে আমি কোলে নিয়ে আদর করেছি, ভালো হয়ে যাবে, তুমি রেস্ট নাও। সত্যি বলছো নাকি সান্ত্বনা? সত্যি। রামিম ততক্ষণে ডাক্তার ডেকে এনেছে। জান্নাতের হাইপার হয়ে যাওয়া শরীরের জন্য খুবই রিস্ক। ডাক্তার এসে ঘুমের ইনজেকশন পুশ করে বলল, আপনার বাবুকে 3-4 দিন পরই নিয়ে যেতে পারবেন, এবার নিশ্চিন্তে ঘুমান। তুষি সকাল সকাল রওনা দিয়ে হাসপাতালে আসলো। জাহিদা আক্তার রাত জেগে ছেলেকে সামলেছে। রিমি কাল আসবে। বাবুর জন্য আহিরের নাওয়া খাওয়া বন্ধ। সারাক্ষণ মসজিদে পড়ে থাকতো আর জান্নাতের পাশে। নাজমা মেয়ের জামাইয়ের মুখের দিকে তাকাতে পারতো না।
কেমন ছেলেটা অসহায় হয়ে থাকে। জাহিদা আক্তারও ছেলেকে বোঝায়, আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, জোর করে অল্প খাওয়াতো। জান্নাতকেও সামলাতে সবার বেগ পোহাতে হচ্ছে। জ্ঞান ফিরতেই বারবার বাবুকে চাইতো। শেষে ডাক্তার নিরুপায় হয়ে ঘুম পাড়িয়ে রাখে। রামিম, জাহিদা, আমেনা আর নাজমা 8 জনে একটানা হাসপাতালে থেকে যায়। প্রতিদিন তানহা খাবার নিয়ে আসে সবার জন্য। নূরজাহান নিজে রান্না করে দিত, কখনো বা তুষার এসে দেখে যেত সবাইকে। এভাবে সকাল বিকাল হাসপাতালে যাওয়া আসা করে 4 দিনের দিন বাবু কিছুটা স্বাভাবিক হলো। খিদে লাগায় চিৎকার করে কেঁদেছে। আজ সকালে জান্নাতকে ছুটি দেওয়া হবে। নার্স বাবুকে আহিরের কোলে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, বাবু আগের থেকে অনেক বেশি রেসপন্স করছে। বাবুকে চোখ বন্ধ করে ফুপিয়ে ওঠে। ছোট্ট ছোট্ট হাত পা অবিরত নাড়িয়ে কান্না করছে। আহির এই 4 দিন পর ছেলের কান্নায় হাসলো। আজ মন কেমন হালকা লাগছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ছেলের মুখে চুমু খায়। কোলে দুলিয়ে বলল, বাবা কাঁদছো কেন? আম্মু যাবে? নাজমা আর চাহিদা চোখের পানি আঁচলের কোনায় বুঝল। আজ ছেলেটাকে প্রাণবন্ত লাগছে। এই কয়দিনে কেমন শুকিয়ে গেছে। আমিনা এগিয়ে এসে আহিরের চুল এলোমেলো করে দিয়ে বলল, জান্নাতকে নিতে গেছে, গাড়িতে উঠিয়ে খাওয়ানো যাবে। তানহা আর রামিম ধরে ধরে গাড়িতে ওঠালো জান্নাতকে। সবাই এক এক করে উঠে বসে। আহির তার পাশে বসে বাবুকে কোলে তুলে দিল। নাও বাবুকে খাওয়াও, আমি হেল্প করব। জান্নাত কোলে নেয় বাবুকে, গায়ে ওড়না ঠিকঠাক করে জড়িয়ে বাবুকে খাইয়ে বলল, লাগবে না, পারবো। এখন খুশি লাগছে? লাগবে না। জানেন আমার মনের অবস্থা কি হয়েছিল? যদি আসলেই কিছু একটা হয়ে যেত। আহির হঠাৎ মুখ চেপে ধরে জান্নাতের, তার মাথা বুকে নিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে বলল, এসব বাজে কথা আর একবার বললে খবর আছে। চুপচাপ বাবুকে আদর করো। জান্নাত আহিরের বুকে মাথা রেখেই কেঁদে ওঠে। নাক টেনে চুপটি করে রয়। আহির কিছুক্ষণ পর ফিসফিস করে ঠোঁট কামড়ে বলল, সাথে বাবুর আব্বুকে আদর করো। জান্নাত লজ্জায় খামছে ধরে আহিরের গলা। ফিক করে হেসে বুকে চুমু খেতেই বাবু হঠাৎ চিৎকার করে কেঁদে ওঠে। মুহূর্তেই ভরকে যায় জান্নাত। বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দেয় রিমি। খুশিতে গদ গদ হয়ে চোখ বোলায় চারিপাশে। বাবু কোথায়? রামিম তার মাথায় চাটি দিয়ে বলল, এত অস্থির কেন? আসছে নিচে, অপেক্ষা করো। খালামণি তো বুঝেনি কত এক্সাইটেড আমি। জবাব দিয়েই দাঁত কেলিয়ে হেসে দাঁড়াতেই জান্নাত আস্তে আস্তে হেঁটে রুমে আসে। রিমি তৎক্ষণাৎ খপ করে কোলে নেয় বাবুকে। চোখ মুখে হাসির ছটা নিয়ে বলে, বাবুর নাম রেখেছো? জান্নাত গা থেকে ওড়না বিছানায় রেখে বলল, রাখা হয়নি, তোর দুলাভাইকে বলিস। আহির তীব্রকে কোলে নিয়ে রুমে আসলো। ততক্ষণে বাসার সবাই জান্নাতকে ফিরে বসে আছে। বিকেলে তুষিও চলে আসবে তুষারের সাথে। জাহিদা আক্তার জান্নাতকে ওয়াশরুমে নিয়ে যায়। তীব্র আর চোখে রিবিকে দেখলো বাবুকে নিয়ে আহ্লাদ করছে। মুহূর্তেই গাল ফোলায় সে। আহির তাকে বুকের উপর উঠিয়ে শুইয়ে পড়ল বিছানায়। কিছুক্ষণ গাল ফুলিয়ে তীব্র হঠাৎ ধূপধাপ কিল বসায় আহিরের বুকে। আহির ভরকে যায়। তার ভরকে যাওয়ার মাঝেই আহিরের মুখের নিকটে ঝুঁকে নাকে চড়ে সরে কামড় বসায়। আহির ধরপড়িয়ে ওঠে। তীব্রকে এক ঝটকায় বিছানায় ফেলে বলল, এসব কি করে তুই? দিন দিন অসভ্য হচ্ছিস। তীব্র বিছানায় গড়াগড়ি খেয়ে জবাব দেয়, তুই অসভ্য বেদব। আহির হা হয়ে যায় তার পাকনা কথায়। রিমি আওয়াজ পেয়ে বারান্দা থেকে এসে দেখলো দুজনের কাণ্ড। তীব্রর গলা টিপে দিয়ে বলল, কি হয়েছে তীব্র বাবার? তীব্র এতক্ষণে রাগ সুদে আসলে ফেরত দিল। রিমির হাতে চড়ে ছিপটি কেটে বলল, একদম চুপ, তুই পচা। কথা বলবি না তীব্রর সাথে। ওই বাবুটাকে আদল কর, আমার শরীরে হাত দিলে খাও মারবো। রিমি চমকে যায়। মুহূর্তেই মনে পড়ে বাবুকে এই কয়েকদিনে সবাই আদর করছে। এটা তার মোটেই ভালো লাগছে না। রিমি বাবুকে আহিরের কোলে দিয়ে টপ করে তীব্রকে কোলে নেয়। গালে ইচ্ছে মতো চুমু খেতেই হাত পা ছোড়াছুড়ি করে রিমির চুল টেনে ধরে। রিমি ব্যথা পেলেও ছাড়ল না।
সে জানে একটু পর শান্ত হবে। শেষে তীব্র কিলঘুষি মেরে রিমির গালে থাপ্পড় মারল, চুল টেনে বলল, আলাদল করবি মেলে ফেলবো, শুধু তীব্রকে আদর করবি, ঠিক আছে? রিমি ব্যথায় কুকিয়ে উঠেও কেঁদে কেঁদে বলল, ঠিক আছে, তুই যা দুষ্টু হয়েছিস কেউ আর সামলাতে পারবে না। না জানি বড় হয়ে কতগুলো মেয়ের ঘাড় মটকে দিস। আহির এতক্ষণ এদের কাণ্ড দেখে হাসল। রিমি তানহার কাছে তীব্রকে দিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে মনে মনে বলল, আল্লাহ, আগে ছিল একটা, এখন আরেকটাও ছুটলো। যাও মাথার চুল বাকি ছিল, এবার সব শেষ হয়ে যাবে সব। বিকেলে তুষি আর তুষার আসলো বাসায়। আসার পর থেকেই আলাপের শেষ নেই। রিমি অনেকক্ষণ আলাপ করে জান্নাতকে বলল, বাবুর একটা নাম রেখেছি, বলবো? তুষি বলল, বলো, এভাবে বাবু বাবু ডাকতে ভালো লাগছে না। আরহাম তালুকদার চৌহান। জান্নাত বাবুর মাথায় চুম্বন করে বলল, বেশ, তাই রাখলাম। কথা শেষে আহিরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই আহির চোখ টিপল। লজ্জায় জান্নাত চোখ গরম করে তাকিয়েই হেসে ওঠে। তুষি আর রিমি ততক্ষণে বাবুর নাম সবাইকে বলে বেড়াচ্ছে। আতিকুর রহমান উচ্চস্বরে হেসে উঠে বলল, মাশাআল্লাহ, আমার নানু ভাইয়ের মতোই সুন্দর নাম। হ্যাঁ, 2টা রাজপুত্র। তুষি বাবার গলা জড়িয়ে ধরে চলল রান্নাঘরে। সেখানে নাজমা, আমিনা, জাহিদা আর নূরজাহানের সাথে গল্প করাই মশগুল হয়। তানহা তীব্রকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমাচ্ছে। রামিম আর তুষার গেল বাবুর জন্য কাপড় কিনতে। রাতে সবাই খেয়ে দিয়ে রুমে যায়। রামিম তানহার পাশে শুয়ে বলল, আজকাল সারাক্ষণ তীব্রকে নিয়েই কাটাও, তার বাবাকে চোখেই পড়ে না।